an independent objective assurance and consulting activities designed to add value and improve the organization's operation. Objective is to assist management and staff in effective discharge of their duties. তাদের ডিউটিস গুলো ইফেক্টিভলি এবং এফিসিয়েন্টলি ডিসচার্জ করতে হেল্প করে ইন্টারনাল অডিট। Audit helps prevent and detect fraud, highlight areas for improvement, as well as confirm that companies' process are keeping with the industry standard. এবং এটা এনশিওর করে যে আপনি যে অর্গানাইজেশনে প্র্যাকটিস করছেন এটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের সাথে এক পার যায় কিনা। আচ্ছা, পারপাস অফ অডিটে আরেকটা জিনিস ভ্যালু ফর মানি। আপনি একটা ইনভেস্টিগেশন করবেন, করে কোনো লাভ হইলো না, শুধু শুধু টাকা গেল, দ্যাট ইজ নট রিকোয়ার্ড। আপনাকে আসলে ভ্যালু ফর মানি সব কিছুর জন্য ইম্পর্টেন্ট। every এরিয়াতে ভ্যালু ফর মানি ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। ইফ এনি অর্গানাইজেশন এঙ্গেজ এনি স্পেশাল অডিট or a statutory audit or a management audit or a secretarial audit or internal audit, ইভেন আপনার স্পেশাল নেচারের ইনভেস্টিগেশন হয়, সেই অডিট গুলোকে আসলে ভ্যালু ফর মানি হইতে হয়। যে টাকা আপনাকে অডিট ফি দিবে অর্গানাইজেশনের জন্য আপনার ভ্যালুয়েটিং সার্ভিসটা হতে হবে। সো ইনভেস্টিগেশন into whether or not the use of resources is economic, efficient and effective, to identify and recommend ways in which the return of resources employed may be maximized. মানে হচ্ছে এক কথায় বলা যায় যে একটা অর্গানাইজেশনে যদি আপনাকে কোনো স্পেশাল ইনভেস্টিগেশন অথবা কোনো অডিটে আনে, ইউ নিড টু কভার দ্য এরিয়া দ্যাট যে এখানে অর্গানাইজেশন যে রিসোর্সেস গুলো আছে বোথ ইকোনমিক্যাল আর নন ইকোনমিক্যাল, রাইট? যেমন ধরেন আপনি গেলেন স্ট্যাটুটরি অডিটে, কিন্তু আপনার অর্গানাইজেশনের লেবার ল ফলো করছে কিনা, আপনার অর্গানাইজেশন এনভায়রনমেন্ট ল ফলো করছে কিনা, লিড এলইডি সার্টিফিকেট আছে কিনা, ইটিপি প্রপারলি থাকার কথা এমন ইন্ডাস্ট্রিতে ইটিপি আছে কিনা, হ্যাঁ? সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো ইউ নিড টু কভার যে এই অর্গানাইজেশনের রিসোর্স গুলো ইফিসিয়েন্টলি ইফেক্টিভলি ইউজ হচ্ছে কিনা এবং এটার বেনিফিটটা স্টেক হোল্ডাররা পাচ্ছে কিনা। এরপরে আরেকটা ভ্যালু ফর অডিট আছে, এরপর আরেকটা অডিট আছে, সেটা হচ্ছে বলা হয় হচ্ছে environmental audit. Environmental audit is a performance evaluation which aims to help safeguard the environment, facilitate management control of environment practice. আচ্ছা, আপনাদের কারোর সামনে কি কোশ্চেন আছে? আমার যতদূর মনে পড়ে, আমি কোশ্চেনটা এই মুহূর্তে সামনে নাই, এই দুটোই টিকা আকারে আসছে। কেউ কি আছেন আপনাদের সামনে? হ্যাঁ, এটা জানুয়ারি 20-এ আসছে স্যার, এই যে এনভায়রনমেন্টাল অডিটিং। রাইট। তো তার মানে আমরা কিন্তু এট পার আছি। আমরা কি বলেন প্লিজ। ভ্যালু ফর মানি আসছিল স্যার জানুয়ারি 10-এ। ওকে। আই মিন আমরা যে কাভারেজটা করেছি গত সেশনে, যেভাবে এই পিপিটি গুলো আমি সাজিয়েছি, আমার আগে এই ক্লাসটা যখন নেওয়া হতো তখন পিপিটি বা এরকম গুছানো ছিল না, ওই রেডি ডকুমেন্ট থেকে সাধারণত পড়ানো হতো। বাট আমি চেষ্টা করেছি একটু যে কোশ্চেন গুলোকে মাথায় রেখে কোশ্চেন সলিউশন নিয়ে একটু ইজি সিম্পলিফাইড ওয়েতে এখন আপনি কিন্তু এটাকে বাড়াতে পারবেন। যেমন এনভায়রনমেন্ট অডিট বলতে কি বোঝায়? সিম্পল, আপনি এখানে বলছি পারফরমেন্স ইভ্যালুয়েট হুইচ এইমস টু হেল্প দ্য সেফগার্ড অফ দ্য এনভায়রনমেন্ট। সোজা কথা হচ্ছে যে এখানে সাস্টেইনেবল রিপোর্টিং বলে একটা কথা আছে। কেউ আমাকে বলতে পারবেন হোয়াট ইজ সাস্টেইনেবল রিপোর্টিং? এসডিজির নাম দুইটা কোশ্চেন, একটা হচ্ছে এসডিজি, কেউ শুনেছেন কিনা? এসডিজির মানে কি? আর একটা হচ্ছে সাস্টেইনেবল রিপোর্টিং বা সাস্টেইনেবল বিজনেস মানে কি? কেউ একজন বলবেন? তো এসডিজি তো 17টা গোল থাকে ওয়ার্ল্ড ব্যাংকের, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, যেমন হচ্ছে ক্লিন ওয়াটার, তারপর হচ্ছে জিরো হাঙ্গার, এরকম অনেকগুলা এক্স্যাক্টলি। আচ্ছা, এবার এটার সাথে বিজনেসকে রিলেট করেন তো, যে সাস্টেইনেবল বিজনেস বা সাস্টেইনেবল বিজনেস মানে কি? হোয়াট ইজ সাস্টেইনেবল বিজনেস? হচ্ছে স্যার আমি এখন আমি এখন ম্যাক্সিমাইজ প্রফিট করতে পারি, বাট এটা যাতে সাস্টেইনেবল ওয়েতে আসে আর কি, লং টার্ম যে বেনিফিটটা, যেটা আমার স্টেক হোল্ডার সবাই বেনিফিট, এটা অর্গানাইজেশন বেনিফিট হয়, সোসাইটি বেনিফিট হয়, এরকম আর। আচ্ছা, এটা কি গাজী সাহেব বলছেন না? জি স্যার। আচ্ছা, এখানে একটু আপনাকে একটু কারেকশন করি। আমিও আজ থেকে 5-6 বছর আগে যখন সাস্টেইনেবল কথাটা শুনতাম,
তখনই আমি মনে করতাম যে আজকে ব্যবসা করছি যেন সামনে টেকসই হয়, মানে বাংলায় যেটাকে বলে টেকসই। তো পার্টিকুলারলি যখন এটাকে এনভায়রনমেন্ট এসডিজি নিয়ে কথা বলবো, এসডিজি, তখন কিন্তু সাস্টেনেবল বলতেই বোঝা যায় গ্রিন। তার মানে সাস্টেনেবল বিজনেস মানে এমন বিজনেস আপনি করবেন যে বিজনেস করে আপনি পানি, মাটি, পরিবেশ, গাছ, মানুষ কারো কোনো ক্ষতি করবেন না। দ্যাট ইজ কল সাস্টেনেবল বিজনেস। সো আমরা মাথায় যেটা আসে সাস্টেনেবল বিজনেস, এটা কিন্তু আপনাদের পরীক্ষা আগেও আসছে, আইসিএমএস সিএতেও আমি দেখেছি। আমরা কমনলি মনে করতাম যে সাস্টেনেবল কথাটার মানে টেকসই বাংলায়, আর টেকসই মানে হচ্ছে যে এমন বিজনেস করা যাতে করে বিজনেসটা অনেকদিন টিকে থাকে এবং এটা প্রফিটেবল, যেটা আপনি যেমনটি বললেন এটা খুবই ভালো করে বলছেন, এটার কোনো ভুল নাই। সেটাই কিন্তু আক্ষরিক অর্থে দাঁড়ায় যে আমি একটা ব্যবসা করব যে ব্যবসাটা সামনেও থাকবে এবং এর থেকে বেনিফিট, ফিউচার বেনিফিট, একটা গোয়িং কনসার্ন অর্গানাইজেশন হবে, এখান থেকে স্টেক হোল্ডাররা বেনিফিট পাবে। কিন্তু এইটা হচ্ছে জেনারেল পারপাস, কমন সেন্সে ইজ রাইট, বাট যদি দেখেন যে সাস্টেনেবল বিজনেস বলছে তখনই কিন্তু এটা আসলে ওই জিনিস আসলে মিন করে না। এটা পার্টিকুলারলি হচ্ছে সাস্টেনেবল বিজনেস ইজ এ বিজনেস দ্যাট you are doing business profit but without harming the environment, harming the population, harming the যেমন কিছু কিছু বিজনেস, আমি একটা ছোট্ট উদাহরণ দেই। আমি সুপারস্টার গ্রুপে দীর্ঘদিন সিএফও এবং পরবর্তীকালে ফাইন্যান্স ডিরেক্টর ছিলাম। এরপরে অল্প কিছুদিন অ্যাডভাইজার হিসেবে ছিলাম। এরপরে আমি সুপারস্টার গ্রুপের দুইটা কনসার্নে ওদের শেয়ার হোল্ডিং ডিরেক্টর হিসেবে আছি। বাট আমি এখন যেহেতু ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস করি এবং একটা আইটি ফার্ম চালাচ্ছি, সো ওইটাও সুপারস্টার স্টেক আছে। সো আমি আর এখন ওইভাবে ফুল টাইম কাজ করছি না, মানে তাদের সাথে কোনো এঙ্গেজমেন্ট আমার নাই, বাট রিলেশনশিপ আছে যেহেতু আমি শেয়ার হোল্ডিং ডিরেক্টর অফ এ এন্টিটি। সো সুপারস্টারে আজ থেকে একটা খুবই ইন্টারেস্টিং উদাহরণ, আপনারা এটাকে মাথায় রাখতে পারেন যদি কখনো সাস্টেনেবল এই কোশ্চেনটা আসে। আমরা দেখলাম যে আমাদের সোলার ব্যাটারি প্রয়োজন হয়। আমরা প্রায় 8 থেকে 10,000 ব্যাটারি হচ্ছে যে সোলার ব্যাটারি আমরা বাংলাদেশের রিনাউন কোম্পানির থেকে ওইএম করে নিই। ওইএম মানে বুঝতে পারছেন তো? কেউ একজন বলতে পারবেন হোয়াট ইজ ওইএম? ওএমই বা ওইএম? স্যার এটা কি ওই যে ইকুয়াল মান্থলি যেটা? না না, হ্যাঁ না, মানে একটা ইকুয়াল বেসিসে? না না, আমি না ইচ্ছা করে একটু এগুলো আপনাদেরকে কেন বলি জানেন? আপনাদের কত লাভ হবে আপনারা পরে বুঝবেন, এখন বুঝবেন না। একটা ইন্টারভিউ আমি রিসেন্টলি একটা হচ্ছে যে বড় অর্গানাইজেশনের কোম্পানি সেক্রেটারি পজিশনে ইন্টারভিউ করছিলাম, একটা বড় একটা অর্গানাইজেশনে, গভর্নমেন্ট ওন কোম্পানি, মানে একটা ইয়েতে। সো আমি দেখলাম যে অনেক কমন কোশ্চেন করে। আমি তো সেক্রেটারিয়াল কোশ্চেন গুলো করেছি, হ্যাঁ, কিন্তু তারা অনেক ধরনের কোশ্চেন করে। সো আমি এই জন্য মাঝে মাঝে জিজ্ঞেস করি, একবার যখন আপনি শিখে ফেলবেন, হ্যাঁ, আমার ধারণা যে আপনাদের খুব হেল্প করবে, বুঝছেন? স্যার এটা অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার বলে? এটা একটা টার্ম, ঠিকই বলছেন। আমি আপনাদেরকে ওইএম মানে হচ্ছে তাই, হ্যাঁ, কিন্তু আমি ওইএম বিজনেস সম্পর্কে জিজ্ঞেস করছি। আচ্ছা, আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাই দিই। হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার টার্মটা বলে। বাট একটা ছোট্ট উদাহরণ দিই। লেটস সে বাংলাদেশে সবাই ম্যানুফ্যাকচারার না, কেউ কেউ তাদের ব্র্যান্ড বাইরে থেকে তৈরি করে আনে প্রোডাক্ট। লেটস সে যে আপনি বাংলাদেশের যে ঘড়ি আছে, আমি কল্লোলে একসময় ফাইন্যান্স ডিরেক্টর ছিলাম, ঘড়ি আছে দেখেছেন? ক্রিডেন্স ঘড়ি দেখেছেন? ক্রিডেন্স কল্লোলের ঘড়ি আছে টাইম জোনে। অথবা ধরেন অনেকগুলো ব্র্যান্ড আছে যেগুলোর প্রোডাক্ট বাংলাদেশে তৈরি হয় না, ব্র্যান্ডটা বাংলাদেশের। মোট কথা হচ্ছে আপনি ম্যানুফ্যাকচারের সাথে এগ্রিমেন্ট করলেন যে সে আপনাকে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করে দিবে, সে কিন্তু প্রোডাক্ট হবে আপনার নামে। যেমন ইউনিলিভারের প্রোডাক্ট বাংলাদেশে, শোনা যাচ্ছে আমাকে? স্যার ব্র্যান্ড পিসি গুলো কি বলা যেতে পারে? জি, এইচপি বা ডেলের যে ব্র্যান্ড পিসি, হ্যাঁ ওইটাও বলা যেতে পারে। সেটা হচ্ছে, আমি আপনাকে বলি তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে আমরা নিজেরা তৈরি করি না, কিন্তু ব্র্যান্ডটা আমার ওনারশিপ। যেমন ইউনিলিভারের লাক্স সাবান তৈরি করে আরেকজন,
ইউনিলিভারের হয়তো যেমন ধরেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, ম্যারিকো নামে একটা কোম্পানি আছে, তারা সফুলা একটা অয়েল বিক্রি করে। তারপরে তো আরো একটা কোম্পানি আছে বাংলাদেশ এডিবল অয়েল, সেখানে একটা ওই যে একটা আপনার রাইস ব্র্যান্ড অয়েল বিক্রি করে। এই কোনোটাই তাদের ফ্যাক্টরি তৈরি হয় না, তারা অন্য একটা ফুড কোম্পানি, আমি জানি তো ওই কোম্পানির অডিটর ছিলাম, তারা হচ্ছে ফুড অয়েল বা হচ্ছে যে রাইস ব্র্যান্ড অয়েল তৈরি করে, কিন্তু ম্যারিকোর ব্র্যান্ডে, সফুলার ব্র্যান্ডে তৈরি করে দেয়, অথবা ওই এডিবল অয়েলের হয়তো রূপচাঁদার কোনো ব্র্যান্ডে তৈরি করে দেয়। সো ব্র্যান্ডটা আপনি তৈরি করে আনতেছেন, এটাতে ওইএম বলে, ঠিক আছে? এর মানে হচ্ছে যে আপনি হচ্ছে আরেকজনের নামে তৈরি করে, মানে আপনার নামে তৈরি করে আনছেন, বাট ইউ আর নট ম্যানুফ্যাকচারার, ব্র্যান্ডের ওনারশিপ আপনার, বাট আরেকজন আপনাকে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করে দিচ্ছে। সো এইটাকে বলা হয়েছে, এর আগে আমি যখন কল্লোলে কাজ করতাম, মেরিকোর একটা সাবান ছিল, আমরা ওই সাবানটা কিনে নিছিলাম, সেটা হচ্ছে যে অ্যারোমেটিক গোল্ড, ওই মেরিকো কিনে নিছিল, ওই সাবানটা তৈরি করতে হতো আমাদের ফ্যাক্টরিতে, ওইএম হইতো, ঠিক আছে? সো এটাকে ওইএম বলে, মানে আপনি হচ্ছে যে আপনার ব্র্যান্ড আছে, আপনি ডিস্ট্রিবিউশন করবেন, বাট লার্জ ভলিউমে যারা ম্যানুফ্যাকচারার তাদের থেকে আপনার ব্র্যান্ডে তৈরি করে আনবেন, এটা অনেক সময় কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং বলে। সো আমি যেটা বলতেছিলাম, তো আমাদের সুপারস্টার, ওই সময় আমি সুপারস্টারে কাজ করতাম, সুপারস্টারের সোলার ব্যাটারিটা আমরা বাংলাদেশের একটা বড় ব্যাটারি ম্যানুফ্যাকচারিং থেকে তৈরি করে আনতাম, কিন্তু আমাদের যারা ক্রেতা কেউই জানতো না যে আমাদের ফ্যাক্টরি নেই। সো আমরা করতাম, এটা যখন 10,000 ব্যাটারিতে পৌঁছলো, তখন আমাদের কাছে মনে হলো যে আমরা এখন এই ব্যাটারিটা নিজেরা তৈরি করব। সো নিজেরা তৈরি করতে যেয়ে যখন ব্যাটারি ফ্যাক্টরির লোক নিয়োগ করলাম, সব ঠিকঠাক, জায়গা কেনা হলো, মেশিনারিজ ইম্পোর্ট করব, হঠাৎ করে একদিন মিটিং এর ভিতরে ওই ব্যাটারির যে প্রজেক্ট হেড ছিল, উনি বলছে যে আমাদের ওয়ার্কারদেরকে, আপনাদের অন্য ইন্ডাস্ট্রির যে ওয়ার্কার তাদেরকে যাই খাওয়ান না কেন, এই ব্যাটারি ফ্যাক্টরির ওয়ার্কারদের সকালে হচ্ছে 1/2 লিটার দুধ, তারপরে একটা ডিম, একটা কলা খাওয়াতে হবে, এবং বিকালেও একটা দুধ এবং কলা খাওয়াতে হবে। হ্যাঁ, তো কেউ একজন বলতে পারবেন কেন এটা করতে হয়? বলেন তো, কমন সেন্স থেকে বলেন তো, কেন এটা, মানে ব্যাটারি ফ্যাক্টরি বা এই ধরনের ফ্যাক্টরিতে? আসলে স্বাস্থ্যগতভাবে ঠিক রাখার জন্য। হ্যাঁ, আপনি রাইট বলছেন, বাট আমি আরো একটু, স্বাস্থ্যগত ঝুঁকি আছে একটা। হ্যাঁ লিডটা ক্ষতিকর শরীরের জন্য, এনভায়রনমেন্টাল হার্মফুল। এটা কি বাসাক বললেন? ইয়েস স্যার। আচ্ছা, হ্যাঁ, একদম পারফেক্ট। সীসা বের হয়, হ্যাঁ সীসা, এখানে সীসা বের হয়, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এভারেজে মানুষের লাইফের বার্ধক্য বাড়ে, মানে লাংসের ক্ষতি হয়, আস্তে আস্তে অসুখে পড়ে, এই জন্য খাওয়াতে হয়। তো এটা শুনে আমাদের তখনকার ম্যানেজিং ডিরেক্টর, উনি এখন চেয়ারম্যান, আমি তো ওইভাবে এখন ইয়ে করছি না, তো উনি খুবই মানে ইথিক্যালি সাউন্ড মানুষ, ওনাদের মানে সুপারস্টারের ব্যবসার ধারণার ভিতরে কোন রকম কখনোই মানুষকে ঠকানোর কোনো চিন্তা তাদের ভিতরে নাই, মানে দে আর ভেরি স্ট্রেট ফরওয়ার্ড এবং ভেরি ইথিক্যাল কোম্পানি। সো তখন বললো যে কেন এটা করতে হবে, বলে স্যার এদের তো এই সমস্যা। তখন বলে যে তাহলে কি বাংলাদেশেও সারা পৃথিবীতেই এরকম সমস্যা যে ওয়ার্কারদের এই ধরনের সীসা বের হয়? তো বলতেছে সীসা বন্ধ করার বুদ্ধি কি? তো বলে স্যার ইটিপির সঙ্গে সঙ্গে এটিপি করতে হবে, এয়ার ট্রিটমেন্ট প্ল্যান করতে হবে, এবং এইখানে আরো কিছু মেশিন বসাইতে হবে যে 100% জিরো করতে গেলে। তো বলছে আমরা করবো। তখন বলে যে যদি আপনি 100% সীসামুক্ত করে যে ধরনের এনভায়রনমেন্ট তৈরি করতে হয়, যে ধরনের এটিপি ইটিপি, যে ধরনের মেকানিজম করা হয়, ওইটা করতে গেলে যে ব্যাটারি কস্টিং করবে, বাজারে যে বিক্রিত হয় ব্যাটারি তার থেকে প্রায় অ্যাভারেজে 200 টাকার কস্টিং বাড়বে। তখন এমনি সাহেব বলতেছে যে এটা তাহলে কোনো কথা হলো, তাহলে আমরা বেশি দামে বিক্রি করবো, তাহলে বলে চলবে না। তাহলে বলে যেহেতু এটা এনভায়রনমেন্টের ক্ষতি করছে, এখানের ওয়ার্কারদের ক্ষতি করছে, এই ব্যবসা আমি করব না, আমার মেশিনও দরকার নেই, এটা আমার মেশিন শিপমেন্ট ক্যান্সেল করুন আর এই প্রজেক্ট বন্ধ করেন। যদি এমন হইতো যে আমার এডিশনাল কস্টটা করেও আমি মার্কেটের দিকে থাকতে পারতাম, তাহলে করতাম। আমি এডিশনাল খরচ করলে আমার মার্কেটে কম্পিটিটিভ হই না, আবার আর কম্পিটিটিভ হওয়ার জন্য আমি হচ্ছে ওয়ার্কারদের জন্য সীসা দিব এবং এটা বাতাসে সীসা ছাড়বো। সো ইট ইজ নট পসিবল ফর আস, সো এটা থেকে আমরা প্রজেক্ট থেকে চলে আসি। এই যে কাজটা করা হয়েছে, এটাকেই বলা হয়েছে এনভায়রনমেন্টাল প্রো এনভায়রনমেন্টাল এবং সাস্টেনেবল বিজনেস। সো সীসা ইজ নট এ সাস্টেনেবল বিজনেস। আর একটা ছোট্ট উদাহরণ দেই, আমাদের লাইটে একসময় পুরনো লাইট পাওয়া যেত জিএলএস, সেটা হচ্ছে ক্লিয়ার বাল্ব বলে, এরপরে একটা বেরোছিল সিএফএল, এখন এলইডি। সো কেউ বলতে পারবেন যে হোয়াট ইজ দ্য, আলো তো কম বেশি হয়, দাম কম বেশি আছে, বাট পরিবেশগত কারণে বা স্বাস্থ্যগত কারণে এলইডি বাল্ব এবং হচ্ছে সিএফএল বাল্বের ভিতরে কি ডিফারেন্স, কেউ একজন বলতে পারবেন? স্যার সিএফএল বাল্বটা ওজোন স্তরকে নষ্ট করে ফেলে, ভিতরে কি থাকে এটা বলেন তো? এটাতেও স্যার পারদ ভিতরে
লাইটের যে কাঁচের ভিতরে পারদের একটা প্রলেপ দেয়া থাকতো, হ্যাঁ, ওইটা পারদের একটা প্রলেপ তৈরি হয়। হ্যাঁ, এটা ডাস্টটা ক্ষতিকর, আবার হচ্ছে এটাও ওজোন ডিসপোজ স্তরকে করলে, ধ্বংস করে ফেলে। এটা ডিসপোজ করলে পরিবেশের ক্ষতি হয়। এই কারণে কিন্তু পরিবেশের পৃথিবীব্যাপী কিন্তু এখন সিএফএল কোথাও নেই, সব এলইডি চলে গেছে। কিন্তু আগের যে সব ডিএলএস LED লাইট চলে যাচ্ছে। গ্রামে গঞ্জে কিন্তু ওইটা সবচেয়ে ভালো লাইট, চোখের জন্য ভালো, ওই যে ক্লিয়ার যে লাইট ওগুলো কিন্তু এখনো আছে। কিন্তু সিএফএল নাই, এলইডি চলে আসছে, কারণ সিএফএল ওয়াজ ডিস্ট্রয়িং দ্য এনভায়রনমেন্ট, বিকজ এর ভিতরে একটা কিন্তু ইয়ে থাকতো, পারদ থাকতো। হ্যাঁ, সো এইটা হচ্ছে এই সিএফএল বিজনেস বা ব্যাটারি বিজনেস, দিস আর নট বেসিক্যালি দ্য সাস্টেনেবল বিজনেস। তাহলে আপনারা যদি আপনাদের লাইফে কখনো সাস্টেনেবল, আজকে আমি ক্লাস শেষ করার পরে ছোট্ট একটা আপনি সার্চ করে দেখবেন যে হোয়াট ইজ সাস্টেনেবল বিজনেস, আপনি দেখবেন যে আমি যা বলছি সেটাই বলা আছে। কিন্তু আমরা এতদিন যাবত সাস্টেনেবল বিজনেস বললেই বুঝতাম হচ্ছে যে, আমরা বুঝতাম যে এটা হচ্ছে টেকসই ব্যবসা। সো এটাকে টেকসই বাংলায় বলে, বাট আসলে হচ্ছে পরিবেশের জন্য ক্ষতি না করে ব্যবসা করাকেই বলা হয় সাস্টেনেবল বিজনেস। সো এই সাস্টেনেবল বিজনেস করার জন্যই হচ্ছে এনভায়রনমেন্টাল অডিট। You need to check the whether this business is sustainable, this business is destroying the environment or not. This is called environmental audit. So আপনি এরপরে এই টিকায় 4 এ 4 পাবেন যদি এইভাবে লিখতে পারেন। কি ঠিক আছে? আপনারা বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। Okay. So now another question is coming, that হচ্ছে public sector auditing. আচ্ছা, national and local government agencies, commission, etc. scope and objective are affected by the interested and requirement of the third party organization. একটা হচ্ছে পাবলিক সেক্টর, আমরা যেটা কাজ করি, আমরা মোস্টলি যেগুলো কাজ করি, দিস ইজ এ প্রাইভেট সেক্টর কোম্পানিজ এবং প্রাইভেট সেক্টর। আর পাবলিক সেক্টর কোনটা? পাবলিক সেক্টরে কিন্তু অডিট করে হচ্ছে সিএজিএ বলে, কন্ট্রোলার জেনারেল অফ অডিটর। তাদের আবার অ্যাকাউন্টিং সিস্টেম, তাদের গভর্নমেন্ট অ্যাকাউন্টিং বলে, তাদের বাজেটের সিস্টেম ইজ ফার ডিফারেন্ট দ্যান দ্য পাবলিক সেক্টর। সো পাবলিক সেক্টরেও কিন্তু ফার ডিফারেন্ট দ্যান দ্য প্রাইভেট সেক্টর। তো পাবলিক সেক্টরেও কিন্তু স্পেশাল অডিট বা বিভিন্ন ধরনের অডিট প্রয়োজন হয়। আর পাবলিক সেক্টর যে কোম্পানিগুলো আছে সেগুলো তো অডিট হয়। আচ্ছা, প্রোডাক্ট কোয়ালিটি অডিট, এইটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে আইএসও, বিএসটিআই, হ্যাঁ, তারপর হচ্ছে কিউএমএস, এই জিনিসগুলোর নাম শুনেছেন। আপনারা কি এই নামগুলো শুনেছেন? হোয়াট ইজ আইএসও, হোয়াট ইজ কিউএমএস, হোয়াট ইজ, এগুলো কি শুনেছেন? আমাকে কেউ বলতে পারবেন যে প্রোডাক্ট কোয়ালিটি অডিটটা কি? কেউ একজন ব্রিফ করতে পারবেন? এতগুলো আমার জন্য সবাই। এনিওয়ান? ওকে, আমি বলছি, সেটা হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটির জন্য বিভিন্ন ধরনের অডিট হয়। যেমন ওই যে আপনার বছর শেষে আইএসও অডিট করে, আইএসও 401, আইএসও 9001, এগুলো আসলে when conducting a product audit, reviewers examine the product and the process used in the creating the product. Audit assessment reassure consumers that the product are safe to use, have been tested for quality, have been necessary clarification, and that the certificates are valid, এবং এটা কিন্তু প্রপারলি ভ্যালিড সার্টিফিকেট আছে, এটা ডিপেন্ড করে। ঠিক আছে, এরপরে হচ্ছে ইনভেস্টিগেশন অডিট হয়। অনেক সময় নর্মাল অডিট হয় না, স্পেশাল নেচারের। ধরো কোনো একটা জায়গায় ফ্রড হয়েছে কিনা, কোনো একটা জায়গায় চুরি হয়েছে কিনা, কোনো একটা কাজ প্রপারলি কমপ্লিট হয়েছে কিনা। লেটসে পদ্মা ব্রিজ হচ্ছে বা বড় ব্রিজ হচ্ছে, এখানে কন্ট্রাক্টররা অনেক সময় হচ্ছে রানিং বিল করে। সো যখন তাদেরকে বিল ছাড়া হয় তখন চেক করা হয় যে এটা কোনো কতটুকু কাজ হয়েছে, বা কোনো একটা পার্টিকুলার জায়গায় ফ্রড হইলো, সেই ফ্রডটা ডিটেক্ট করার জন্য, বা ওয়েস্টেজ হইলো, এটা ডিটেক্ট করার জন্য স্পেশাল ইনভেস্টিগেশন অডিট হয়ে থাকে। ইনভেস্টিগেটিভ অডিট ট্রাই টু ডিটেক্ট ফ্রড, ওয়েস্টেজ অফ রিসোর্সেস, abuse of assets, and illegal activities in a company's operation. Auditors might also look into irregularities with regard to the fraud used by the company's personnel. Can anyone share me what is the difference between fraud and error? Is there any difference between fraud and error? কেউ একজন বলবেন? স্যার মেইন ডিফারেন্স হচ্ছে একটা ইচ্ছাকৃত স্যার, আর একটা অনিচ্ছাকৃত। রাইট। কোনটা অনিচ্ছাকৃত, কোনটা ইচ্ছাকৃত? স্যার এররটা হচ্ছে অনিচ্ছাকৃত স্যার, আর ফ্রডটা হচ্ছে ইচ্ছাকৃত।
ইচ্ছে করছে রাইট ওকে ওকে, হ্যাঁ ফ্রডটা হচ্ছে আসলে ইচ্ছা করে করে, মেকানিজম করে, এখানে ম্যানিপুলেশন মিসঅ্যাপ্রোপ্রিয়েশন করে, আর এররটা তো আসলে অনেক সময় ভুল হয়। সো ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটির জন্য স্পেশাল ইনভেস্টিগেটিভ অডিট হতে পারে। এই সবগুলোই আপনার কোনো না কোনো সময় পরীক্ষা আসছে এবং সামনেও আসার সম্ভাবনা খুব বেশি। সো এই জন্য একটু আলাপ করে নিলাম। এরপরে আমরা টেকনিক্যাল পার্টে চলে আসলাম, যেটাকে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি অডিট, আইএস অডিট বলে বা আইটি অডিটও বলে, বিভিন্ন নামে আছে, আইএস বলে, আইএস এবং আইটি অডিট বলে। সো এই রিলেটেড একটা প্রফেশন আছে, এই প্রফেশনটাকে বলতে পারবেন যে হোয়াট ইজ দ্য, আমি একটু যেন ভ্যালুয়ার একটা প্রফেশন বললাম, এই যে আইএস বা আইটি অডিটের উপরে একটা প্রফেশন আছে, কেউ বলতে পারবেন হোয়াট ইজ দ্য প্রফেশন? সিসা শুনেছেন তো? সিসা, জি স্যার। সিসা কি? সার্টিফাইড সিস্টেম অডিটর, তাই তো? সার্টিফাইড, জি স্যার। এটাই হচ্ছে আইটি অডিট। হ্যাঁ, সো আইটি অডিটের একটা গ্লোবালি অর্গানাইজেশন আইসেকা বলে, আইসেকার আন্ডারে একটা অডিট হয়। এটাও কিন্তু একটা পরীক্ষা, প্রফেশনাল পরীক্ষা, 600 মার্কসের একটা পরীক্ষা। হ্যাঁ, 150টা কোশ্চেন থাকে, মোস্টলি এমসিকিউ, মোস্টলি না পুরোটা এমসিকিউ, 150 কোশ্চেন থাকে, 600 মার্কসের পরীক্ষা। এটা গ্লোবালি আইসেকার আন্ডারে হয়। হ্যাঁ, এটা একটা আপনার 4টা মডিউল থাকে, হ্যাঁ 4টা ডোমাইন থাকে, 4টা ডোমেইনে ডিফারেন্ট কোশ্চেন থাকে। এখানে বেসিক অডিট যেগুলো আমি পড়িয়ে আসছি, এগুলো পড়াচ্ছি, এগুলো ইম্পর্টেন্ট। সঙ্গে সঙ্গে বেসিক ইনফরমেশন অ্যাবাউট দ্য আইটি ইনফ্রাস্ট্রাকচার, আপনার নেটওয়ার্কিং সম্পর্কে জানতে হয়, তারপরে হচ্ছে যে আপনার এই যে সফটওয়্যার সম্পর্কে জানতে হয়, ডেটাবেস সম্পর্কে জানতে হয়, ডেটাবেস, তারপরে হচ্ছে যে ব্যাকআপ সম্পর্কে জানতে হয়, আইটি রিস্ক সম্পর্কে জানতে হয়। সো দিজ আর দ্য এরিয়া ইউ নিড টু pursue for this প্রফেশনাল এক্সাম। আপনাকে এই 600 মার্কসের জন্য 150টা এমসিকিউ পরীক্ষা দিতে হয়। ইটস এ ওয়াইডলি অ্যাকসেপ্টেড। এটা মূলত হচ্ছে অডিটর বা অনেক চার্টার সেক্রেটারি, অনেক চার্টার অ্যাকাউন্টেন্ট, অনেক কস্টম ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টও করে, এরা অনেকেই করে। সঙ্গে সঙ্গে আবার আইটি প্রফেশনালরা যারা আইটি অডিট বা আইটি ম্যানেজার হিসেবে কাজ করে, হেড অফ আইটি হয়, সিটিও বলে বা সিআইও বলে, তাদেরও এই ডিগ্রিটা প্রয়োজন হয়। সো what is the information technology audit? Companies sometimes invite a specialized auditor to look into the protection of their electronic information বলে। Auditors check the company's computer system for security breaches. আচ্ছা, আরেকটা বলছে they also review program to prevent hacking and assess the company's processes for আপগ্রেডিং অ্যান্ড চেঞ্জিং সফটওয়্যার। আচ্ছা, এখন দেখেন আমি একটা সিম্পল উদাহরণ দিই। এখনকার সময় আপনি লেটস সে, আমাকে একটু কেউ বলেন, এটা একটা রিসেন্টলি একটা পরীক্ষার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি। আমাদের 4জন কোম্পানি সেক্রেটারি, একজন কোম্পানি সেক্রেটারি প্রফেশনাল সিনিয়র স্টুডেন্ট, তারা একটা জায়গায় একটা খুব বড় অর্গানাইজেশনে পরীক্ষা দিচ্ছে। প্রথমে রিটেন পরীক্ষা হয়েছে, পরে আপনার তাদেরকে একটা পার্টিকুলার ইমেইল করতে বলা হয়েছে টাইপ করে। সো ইমেইল করতে যাওয়ার পরে প্রবলেমটা হয়ে গেছে, কেউ আর তাদের জিমেইলে ঢুকতে পারছে না। কেন পারছে না বলতে পারবেন? জিমেইলে অন্য ডিভাইস থেকে ঢোকার ক্ষেত্রে কি প্রবলেম হয়, কেউ একজন বলবেন? দেখি আপনাদের কতটুকু আইটি নলেজ আছে, নরমাল বলেন। ব্রাউজারটাকে আইডেন্টিফাই করতে পারে না। জি, ব্রাউজারটাকে আইডেন্টিফাই করতে পারে না। রাইট, পারফেক্ট, থ্যাংক ইউ। আপনারা মাশাআল্লাহ, ইউ আর গুড। আই রিয়েলি লাইক ইউর অ্যাপ্রোচ। যদিও সহজ জিনিস, বাট সহজ জিনিসে আমরা জানি না। সেটা হচ্ছে যে আপনি যে মোবাইল ফোনটা ইউজ করেন, ওই মোবাইল ফোনে যখন একাধিক, লেটস সে আমি আমার ল্যাপটপ থেকে আর আমার মোবাইল থেকে আমি রেগুলার জিমেইলে ঢুকি। সো আমি আরেকজনের ল্যাপটপে ঢুকলেই তখন ও কিন্তু লিংক বলবে যে দিস ইজ দ্য অ্যানাদার ডিভাইস থেকে ঢোকা হচ্ছে। তখন আমাকে আমার মোবাইলে এসএমএস দিবে যে এখানে একটা ভেরিফিকেশন কোড, ওই কোডটা দিয়ে কিন্তু ওই ডিভাইস থেকে ঢুকতে হবে। সো এই যে সিকিউরিটি সিস্টেম, দিস ইজ বেসিকলি দ্য রিকমেন্ডেড বাই দ্য আইটি প্রফেশনালস, আইটি সিকিউরিটির জন্য করা হয়েছে, যাতে করে আপনার এই অ্যাকাউন্টটা হ্যাকিং না হতে পারে। সিমিলারলি ফেসবুকেও সেম ঘটনা ঘটে, ফেসবুকে ডিফারেন্ট এন্টিতে হয়, লিঙ্কডইন বা অন্য জায়গায় হলে সিমিলার ঘটনা ঘটে। সো দিস ইজ বেসিকলি দ্য পার্ট অফ ইনফরমেশন
টেকনোলজি এন্ড ইনফরমেশন অডিট, এই সেফগার্ড গুলো, এই হ্যাকিং যাতে না হয়, এই ডেটা যাতে লস না হয়, প্রতিদিন ব্যাকআপ রাখছেন কিনা, আপনার যে কাজ করছেন আপনার রোবাস্ট সফটওয়্যার ইউজ করেন বাট সেই সফটওয়্যার থেকে ডেটা নামিয়ে আপনি কি স্টোরেজ করছেন কিনা, ব্যাকআপ রাখছেন কিনা, ডাটা রিকভারি প্ল্যান আছে কিনা, ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান আছে কিনা, ইজ অল কভার্ড বাই দিস টপিকস. দিস অডিট ইজ কল্ড দ্য ইনফরমেশন টেকনোলজি অডিট বা আইএস অডিট বা আইটি অডিট. ওকে, স্কোপ অফ অডিট ফর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা আমি অনেকটাই বলেছি, এটা ফার্দার বেশি বলবো না. স্কোপ অন অডিট ইজ লার্জলি ডিটারমাইন্ড বাই দ্য টার্মস অফ এঙ্গেজমেন্ট. কি ধরনের এঙ্গেজমেন্ট ডিপেন্ড করে আপনার অডিট আউটকাম ডিপেন্ড করে, যে এঙ্গেজমেন্ট কি সেটার উপর ডিপেন্ড করে. দ্য অডিটর শুড রিজনেবলি স্যাটিসফাই হিমসেলফ অ্যাবাউট দ্য রিলায়েবিলিটি of understanding accounts, source data, presentation of the financial statements, statutory disclosure requirement that are reflected in the financial statements. Due to the inherent limitation of an audit of an internal control, it is not an assurance that all fraud and error have been detected in its courses. আপনি কোনোভাবেই ইনহারেন্ট রিস্ক আছে, কন্ট্রোল মেকানিজম উইকনেস আছে, ইনহারেন্ট লিমিটেশন আছে, অডিট এঙ্গেজমেন্টে 100% অডিট চেক করার স্কোপ আপনার নাই. সো ইউ ক্যান নট অ্যাসিওর দ্যাট 100% আপনার অডিট অপিনিয়ন করার পর বলতে পারবেন না যে আমি অডিট অপিনিয়ন দিচ্ছি যে এইখানে 100% কনফার্ম, দেয়ার ইজ নো ফ্রড, নো এরর. ইট ইজ নট পসিবল. দ্যাটস হোয়াই the other day I mentioned that the audit is giving a not absolute assurance, we are giving a, এটা কি বলি, এটাকে বলি হচ্ছে যে রিজনেবল অ্যাসুরেন্স, নট অ্যাবসলিউট অ্যাসুরেন্স. সো আমাকে কেউ একজন বলেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাবসলিউট অ্যাসুরেন্স এন্ড রিজনেবল অ্যাসুরেন্স, যে কোনো একজন বলেন প্লিজ. অ্যাবসোলিউট অ্যাসুরেন্সটা হচ্ছে যেটার ভিতরে আর কোনো আনসার্টেনিটি নেই, যেটা কনক্রিট একেবারে। রাইট। আর রিজনেবল অ্যাসুরেন্সটা হচ্ছে আপনার যেটার ভিতর কমপ্লিটলি কনফিডেন্সের সাথে দেয়া যাচ্ছে না, কিছু ভুল থাকলেও থাকতে পারে। অর্থাৎ যখন আমরা অডিট করতেছি ট্রায়াল বেসিসে, টেস্ট বেসিসে, পার্টিকুলার আইটেম ধরে করছি, তার মানে হচ্ছে অডিটটা পুরোপুরি করা হয়নি, পুরোপুরি করা সম্ভব না। এই কারণে আমরা রিজনেবল অ্যাসুরেন্স দিচ্ছি। যদি অ্যাবসলিউট অ্যাসুরেন্স দিতে চাই তাহলে আমাদের ওখানে পুরো বছরের ম্যাক্সিমাম টাইমই ওখানের অডিটের পুরোটাই দেখতে হবে, যেটা দেয়া আসলে সম্ভব না। রাইট, ওকে ওকে, আমি বুঝতে পারছি আপনার পয়েন্টটা। তার মানে হচ্ছে সিম্পল যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে ইউ আর অ্যাবসলিউটলি রাইট, যে আসলে কখনোই আমরা যেহেতু লেটস সে কেউ যদি বলে যে আমি একটা নতুন কোম্পানি শুরু করেছি, গত মাসে আমার প্রথম শুরু হয়েছে, লাস্ট 15 ডেজ অপারেশন, আপনি 100% এটা সফটওয়্যারে উঠবে, আমরা সফটওয়্যার ইউজ করি নাই, সো আমাকে ওপেনিং ব্যালেন্সকে এনশিওর করে সফটওয়্যারে তুলতে হবে। আপনি 100% ব্যাংক ক্রস রেফারেন্স করেন, পেটি ক্যাশ চেক করেন, সমস্ত সেলস, সমস্ত এক্সপেন্স, ক্যাপিটাল এক্সপেন্ডিচার আপনি অডিট করে দেন, তখন ইট ইজ দিস এঙ্গেজমেন্ট ইজ বেসিকলি কল্ড অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। এবং এখানে কিন্তু আপনি টোটাল জিনিসটা বলবেন, তারপরেও আপনি বলবেন যে এখানে এরর, অমিশন হইতে পারে, ভুল হইতে পারে। আর এটা হচ্ছে স্পেশাল কাইন্ড অফ এঙ্গেজমেন্ট, এটাকে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট বলে। বাট নর্মালি আমরা যে কোনো অডিট বললেই বুঝি যে এখানে আমরা স্যাম্পল সাইজ নিয়ে কাজ করতে হয়, বেসড অন দ্য আপনার ইনহারেন্ট লিমিটেশন, ইনহারেন্ট রিস্ক অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্লায়েন্ট অ্যান্ড দ্য কন্ট্রোল মেকানিজম, রিস্ক অ্যাপিটাইট চিন্তা করে আমরা একটা স্যাম্পল সাইজ সেট করি, এবং বেসড অন দিস স্যাম্পল সাইজ আমরা একটা রিজনেবল অ্যাসুরেন্স দেই, বিকজ উই কুড নট কভার দ্য 100%, উই নিড টু ওয়ার্ক অন এ স্যাম্পল বেসিস, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওকে, সো এই কারণে বলা হচ্ছে যে এটা হচ্ছে যে ডিউ টু দ্য ইনহারেন্ট লিমিটেশন অফ অডিট of the internal control, it is not an assurance that all fraud and error have been detected in its course. Okay, আমরা বুঝে ফেলছি। আর এই কথাটাই আমি একটু আগে যেটা বলছিলাম, দ্যাট ইজ, এটাও পরীক্ষা আসছে একাধিকবার, দ্যাটস ওয়াই আমি টিকা আকারে এনেছি। Reasonable assurance, the auditor provides a high but not absolute level of assurance expressed positively in the audit report as reasonable assurance that the information subject to audit, that is the financial statement, is free of material misstatement. So আপনি একটা reasonable assurance দেন, not as a absolute assurance. So এটাকে বলা হয় reasonable assurance.
inherent limitation. Auditors conduct audit and other assurance engagement under certain limitations, which are commonly known as inherent limitation of an audit. As a result of these limitations, auditor is expected provide reasonable assurance, which is high level of assurance, reasonably high but not touching the levels of absoluteness. আমরা reasonably বলি but কখনোই বলতে পারি না যে absolutely free and fair from material or immaterial misstatement. But আমরা বলি we are giving the reasonable assurance, and the preparation, the responsibility of preparation of the financial statement lies with the management. Our responsibility is to check and verify and give a reasonable assurance of the fairness of the financial and other information. So that is the basic information, basis of the audit. এরপর আমরা ফান্ডামেন্টাল কিছু কনসেপ্ট নিয়ে কাজ করি, সেটা হচ্ছে পারসুয়েসিভ এভিডেন্স ইনস্টেড অফ কনক্লুসিভ এভিডেন্স। গতকালকে এই কোশ্চেনটা আপনাদেরকে করেছিলাম, হোয়াট ইজ পারসুয়েসিভ এভিডেন্স ইনস্টেড অফ কনক্লুসিভ এভিডেন্স। Evidence can either be conclusive, that is solid evidence, after which no further proof or inquiry is required, certain evidence which auditor gathers that pursued the auditor instead of confirming the completely. এটা অবশ্যই পারসু করতে হয় যে আপনি কমপ্লিটলি, প্রথমটা বলছে যে পারসুয়েসিভ এভিডেন্স আর হচ্ছে কনক্লুসিভ এভিডেন্স। কনক্লুসিভ এভিডেন্স মানে হচ্ছে 100% সলিড এভিডেন্স, এটা কোনো ফার্দার প্রুফ করার প্রয়োজন হয় না বা কোনো কোয়ারি করার প্রয়োজন হয় না। কিন্তু যখন আপনি পারসুয়েসিভ বলেন তখন বলা হয় এভিডেন্স হুইচ অডিটর গ্যাদার্স দ্যাট পারসুয়েট the auditor instead of confirming completely. So that is already mentioned in the yesterday's last class. Use of sampling techniques, এটা আমি গত বারবারই বলছি যেটা পরীক্ষা আসে আপনাদেরকে, সেটা হচ্ছে in sampling audit applies audit procedure only to a small portion of whole population instead of checking each and every element of the population. একটা নির্দিষ্ট পপুলেশন সারা বছরে 5 লাখ ভাউচার হয়েছে, 5 লাখ ভাউচার না করে আপনি 50,000 ভাউচারকে নিয়ে চেক করলেন, যেসব ভাউচারগুলো নিলেন তারা প্রত্যেকটাই লেটস সে 500 টাকার উপরে, 500 টাকার নিচের কোনো ভাউচার আপনি চেক করছেন না, দ্যাট ইজ কল্ড স্যাম্পলিং অ্যান্ড ম্যাটেরিয়ালিটি সেট আপনি করলেন। করে প্র্যাকটিক্যাল and or legal limitation to obtain sufficient appropriate audit evidence, limitation applied to focused by the management, limitation are agreed upon the engagement letter. আপনি কি engagement লেটারও বলা হবে যে আমি কোনো অ্যাবসলিউট অ্যাসুরেন্স দিব না, এটা রিজনেবল অ্যাসুরেন্স দিব, বিকজ আমার স্যাম্পলিং সাইজ নিয়ে কাজ করতে হবে, স্যাম্পলিং নিয়ে কাজ করতে হবে, আমি ফুল পপুলেশন হোল পপুলেশন নিয়ে কাজ করব না, রাদার আই উইল সিলেক্ট random basis or a technical mathematical basis আমি কিন্তু চেক করে নিব যে what will be my sample size and what will be the my materiality level. So transaction between the related parties, অনেক সময় আমরা জানি যে what is কেউ একজন বলতে পারবেন what are related parties? কেউ একজন বলবেন এই সংশ্লিষ্ট একটা IS আছে, কেউ বলতে পারবেন? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে, IS 24 নাকি? yes, কে বলছেন এটা? সুমন জি স্যার, কে বলছেন? রিলেটেড জি মালিকের স্পন্সর বা ব্যাংক বা সাবসিডিয়ারি ট্রানজাকশনগুলো রিলেটেড পার্টি। এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি, ইউ আর রাইট। সেটা হচ্ছে যে যখন আপনি আপনাকে ডিসক্লোজ করতে হয়, যে রিলেটেড পার্টি ডিসক্লোজার দিতে হয় ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 24 অনুযায়ী, যে কারা কারা আপনার রিলেটেড পার্টি এবং তার সাথে আপনি কোনো ট্রানজাকশন করেছেন কিনা, এবং ট্রানজাকশন করলে তার প্রাইস কি ছিল, ভ্যালু কি ছিল। এটা কারণ আপনি যদি আপনার শালার সাথে ব্যবসা করেন অথবা এমডি শালা, চেয়ারম্যানের শালা, সিএফওর দুলাভাই, সিএফওর বোনের জামাই, ছোট ভাই, তাহলে কিন্তু দেয়ার ইজ এ চান্স দ্যাট পসিবল কলিউশন ইজ মে বি দেয়ার এন্ড দ্য স্যার সিস্টার কনসার্নের যে সাথে যে ইটা এই ট্রানজাকশনটা হয় সেটাও তো স্যার রিলেটেড পার্টি, তাই না স্যার? হ্যাঁ, এটা একটা পাই আছে। আমি এটা একটা চমৎকার কোশ্চেন, এবং আপনাদেরকে যদি এটা 10 মার্কসের আসে তো 10 মার্কের কোশ্চেনে কিন্তু আপনাকে একটু জানাইতে হবে। আমি একটু পরেই আপনাদেরকে এই যে কারা কারা আপনার হচ্ছে
রিলেটেড পার্টি হবে বা কারা কারা পার্টি হবে না, এটি আমি এখনই দেখা দিতে পারবো। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে এটা দেখানোর জন্য, একটু ছোট্ট করে 1-2 মিনিটে দেখাই দিব। সো এটা একটা গেল। সো আমি এটা মাথায় রাখেন যে আমি দেখাই দিব, ঠিক আছে? ওকে, আমরা আগাই, বাট আমি শেষ করার আগে অ্যাডভান্টেজ অফ অডিট, এটা আসলে আমার পড়ানোর বা এখানে অত পড়ার দরকার নেই। তাও আমরা যদি বলি, অডিট হেল্পস টু ডিটেক্ট এন্ড প্রিভেন্ট এরর এন্ড ফ্রড, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। Audit helps to maintain the account regularly. Audit না করলে অ্যাকাউন্টস পেন্ডিং ফেলে রাখতে পারে। Audit helps to get compensation. অনেক সময় বিভিন্ন কম্পেনসেশন পেতে সাহায্য করে। Audit helps to obtain loan. অনেক সময় কোনো ব্যাংক লোন দিতে চায় না, ব্যাংক লোন দিতে চায় না যদি আপনি হচ্ছে কি করেন, আপনি হচ্ছে যে যদি আপনি ব্যাংক লোনটা আপনার হচ্ছে যে দিতে চায় না, যদি আপনি অডিট রিপোর্ট সাবমিট না করতে পারেন। বিকজ ব্যাংক যখন অ্যাজ এ লেন্ডার আপনাকে লোন দিবে, আপনি বড় হিসাবে লোন যখন নিবেন, তখন আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখার অ্যাজ এ স্টেক হোল্ডার তার দরকার আছে। বিকজ আপনার ফাইন্যান্সিয়াল পজিশন বোঝা, আপনার ক্রেডিট অর্ডিনেন্স, ক্রেডিট রেটিং কেমন আছে, এগুলো সবই দেখবে আপনার। বেসড অন ইউর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটা ক্রেডিট রেটিং হবে, এবং বেসড অন দ্যাট আপনাকে লোন দিবে কি দিবে না, দিলে কত অ্যামাউন্ট দিবে, কি টার্মে দিবে, ইট ইজ ডিপেন্ড করে। হ্যাঁ, যত বেশি রিস্কি ক্লায়েন্ট তত বেশি রেট বেশি হবে, যত বেশি ভালো ক্লায়েন্ট, বড় ক্লায়েন্ট, তাদের হয়তো রেট কম হবে রিজনেবলি। সো দ্যাট ইজ ডিপেন্ড অন দ্য অডিট রিপোর্ট ইটসেলফ। অডিট ফ্যাসিলিটেট দ্য সেল অফ বিজনেস। অনেক সময় বিজনেস সেল হয়, আর এই বিজনেস সেল করতে, আর এই অডিট এই বিজনেস সেল করতে গেলে ভ্যালুয়েশনের প্রয়োজন হয়। আমি যেটা বললাম অ্যাকচুয়ারি ভ্যালুয়েশন বা ভ্যালুয়ার্স সার্ভিস, এটা বললাম। তারপরে বলছি সরি, সেটা হচ্ছে অডিট ফ্যাসিলিটিস দ্য সেল অফ বিজনেস। অডিট হেল্পস টু অ্যাসেস ট্যাক্স, কারণ ট্যাক্স তো আপনার অডিট রিপোর্ট ছাড়া ট্যাক্স করা যাবে না। অডিট ফ্যাসিলিটিস কম্পেয়ার, অডিট হেল্পস প্রিভেন্ট প্রেজেন্ট এ প্রুফ, audit helps to adjust accounts and deceased partner. Audit helps to prepare future plans. Audit helps to increase goodwill. So difference between এইবার হচ্ছে এইটা একটা কোশ্চেন আপনাদের পরীক্ষা আসছে, আপনাদের ডিস্টিংগুইশ করতে বলে বিভিন্ন ভিতরে। আমি একাধিক পরীক্ষা এটা পেয়েছি, এই জন্য এটা এনেছি। সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন অডিটিং এন্ড ইনভেস্টিগেশন। Investigation is the act of detailed examination of audit activities so as to achieve certain objective. Especially investigation is made in suspected places. It finds out the nature and reason of suspected areas, but auditing is the act of examining the books of accounts so as to prove true and fairness of the operating result and financial position of the business. Following differences can be seen between auditing and investigation. কতগুলো জিনিস ডিফারেন্স হতে পারে। প্রথম হচ্ছে অডিটিং ইজ এ প্রসেস। এটা আপনার নরমালি স্ট্যাটুটরি অডিট হলে আপনি ইউ আর রিকোয়ার্ড টু সাবমিট দ্য স্ট্যাটুটরি অডিট। নয়েজ ক্রিয়েট হচ্ছে, আপনারা একটু কাইন্ডলি মিউট করে রেখে, হ্যাঁ, যারা আনমিউটেড আছেন কাইন্ডলি মিউট করে, তাহলে নয়েজটা হয়তো আমাদের একটু সুবিধা হবে নয়েজ ফ্রি থাকলে। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ডিফারেন্সটা হচ্ছে এরকম যে পারপাজে ডিফারেন্স আছে। হ্যাঁ, ইনভেস্টিগেশন কার্ডটা একটু কাইন্ডলি একটু মিউট। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা মিউট করতে পারছি, থ্যাংক ইউ। সো আমরা যেটা করি যে an audit is carried out the purpose of the ascertain whether or not the balance sheet and the profit and loss account shows the true and fair view of the state of the company's affair and its profit and loss. But investigation aims at establishing a fact or and is carried out some particular purpose, that is to know the financial position of concern or the earning capacity of the concern. এটা আসলে particularly audit is a general case, আর ইনভেস্টিগেশন ইজ এ স্পেশাল নেচার। এটা আপনি ডিপেন্ড করে যে নেচার, যে কোনটার উপরে আপনি মানে কি আপনি জানতে চাচ্ছেন, যে স্পেশালি কোনো ফ্রড হয়েছে এটা জানতে চাচ্ছেন, নাকি আপনার বিজনেস নেচারের কোনো স্পেশাল এঙ্গেজমেন্ট ছিল, রেভিনিউ ইনভেস্টিগেশন, এক্সপেন্স ইনভেস্টিগেশন, ব্যাংক লোনের ইনভেস্টিগেশন, এটা হতে পারে। হ্যাঁ, সো অনেক সময়
আমরা যে লিস্টেড পাবলিক লিস্টেড কোম্পানিগুলোর অ্যানুয়াল রিটার্ন সাবমিট করি টু দ্য আরজেসি এন্ড দ্য এনবিআর, and obviously we need to submit this set of financial statement to the, if it is a listed company, তাহলে ঢাকা স্টক এক্সচেঞ্জ অথবা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। সো আমরা জানি ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে অনেক সময় এক ফার্ম থেকে অডিট করার পর আরেকটা ফার্মকে নেক্সট ইউজ করে অ্যাজ এ ইনভেস্টিগেটর, অ্যাজ এ স্পেশাল ইনভেস্টিগেটর টু ফাইন্ড আউট এনি পার্টিকুলার কোয়ারি। সো এটা অনেক সময় করে থাকে। আর অন বিহাফ কি, অডিটর হচ্ছে অন বিহাফ অফ কারা, অডিট ইজ ক্যারিড আউট অন বিহাফ অফ দ্য প্রোপাইটার অফ দ্য বিজনেস, while an investigation may be conducted on behalf of the proprietor when they suspect any fraud in their business, or on behalf of the outside parties who wish to lend money or intend to purchase business, or the instance of the government of the requisitive shareholders. So আপনি যখন অডিটরকে নরমালি নিয়োগ করে অ্যানুয়াল জেনারেল মিটিং অডিটর নিয়োগ হয়, এবং অডিটরকে নিয়োগ করে হচ্ছে মূলত স্টেক হোল্ডার্স, শেয়ার হোল্ডার্স অফ দ্য কোম্পানি নিয়োগ করে বোর্ড এবং অ্যাপ্রুভাল দেয় শেয়ার হোল্ডার, এটা হচ্ছে অডিট। আর ইনভেস্টিগেশন মে বি অ্যাপয়েন্টেড বাই দ্য shareholders or board of directors, or maybe আপনি বিজনেস সেল করতে চাচ্ছেন, সেই যিনি পটেনশিয়াল পারচেজার উনি নিয়োগ করতে পারে। বাংলাদেশ সিকিউরিটিজ কমিশন, এনবিআর, আরজেসি এবং আদার যাদের সাথে আপনি কোন রকম মনিটারি অথবা নন মনিটারি রিলেশনশিপ যাবেন, তাদের থেকে বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন হয়। ডিউ ডিলিজেন্স ইনভেস্টিগেশন হয়, সেটা হচ্ছে যখন খুব গ্লোবাল কোম্পানি গুলোর ন্যাশনাল ডিস্ট্রিবিউটরদের, লেটস সে বাংলাদেশে বড় কোম্পানি অটিস লিফট আছে বা এরকম আরো বড় বড় কোম্পানি আছে, তাদের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর যখন দেওয়া হয় তখন তাদেরকে স্পেশালি তাদের ট্র্যাক রেকর্ড, বিজনেস ট্র্যাক রেকর্ড, তাদের ওনারদের কোনো মামলা আছে কিনা, বিভিন্ন বিষয় নিয়ে যে ইনভেস্টিগেশন করে, দ্যাট ইজ এমপ্লয়েড বাই দ্য দ্য প্রিন্সিপাল কোম্পানি, এটা অনেক সময় হয়। স্কোপ, obviously audit includes only an examination of the accounts of a business areas, and investigation covers not only an examination of the accounts but also inquire into other relevant matters connected with the purpose for which it is undertaken. আমরা জানি যে অডিট হচ্ছে স্কোপটা আমরা জানি, এটা স্কোপ আমরা ক্লিয়ারলি জানি, বাট ইনভেস্টিগেশনের স্কোপটা আসলে ডিপেন্ড করে হচ্ছে your engagement letter, your TOR and other terms and reference and other মিউচুয়াল এগ্রিড আপনার ইস্যু, এর উপর ডিপেন্ড করে আসলে কি এরিয়া কভার করবে। ইউজ অফ টেকনিক, এই দুইটার ক্ষেত্রে ডিফারেন্স আছে আমরা জানি। এটা হচ্ছে অডিট ইজ ইউজুয়ালি টু টেস্ট চেকিং, বাট ইনভেস্টিগেশন is much more through examination of the books of accounts. It goes into the depth of the problem and keep on looking so far more definite evidence to arrive at a conclusive that it can firmly substantiate. Further investigation may be conducted even after the audit of the accounts. Audited to sample basis hoy, অডিট তো আসলে স্যাম্পল বেসিসে হয় আমরা জানি, কিন্তু আমরা জানি যে ইনভেস্টিগেশন সেটা হচ্ছে আসলে এটাকে আরো ডিপতে যেতে হয়, আর ডেপতে যেতে হয়, আরো ডিটেইলে দেখতে হয়, বিকজ অডিট এর সাথে ইনভেস্টিগেশন ডিফারেন্স। ইনভেস্টিগেশন পার্টিকুলার এরিয়াতে ডিগ ডাউন করে, ডিপ স্টিক শুধু দেখলেই হয় না। ডিপ স্টিক মানে হচ্ছে মানে আর্টিফিশিয়াল, সরি, একটা ওভারঅল দেখা, ডিপ স্টিক বলে, মানে ফুল চেক করে না, বাট এখানে ডিপ স্টিক না, অনেক সময় আরো ডিটেইলে যে তাদেরকে চেক করতে হয়। স্ট্যাটুটরি অব্লিগেশন হচ্ছে অডিটর ইজ অডিটটা আছে, স্ট্যাটুটরি অব্লিগেশন আছে, বাট ইনভেস্টিগেশন ওরকম কোনো স্ট্যাটুটরি অব্লিগেশন নাই। এক্সামিনেশন অফ দ্য পলিসিস, এটা সাধারণত ইন অডিট an auditor has to see whether the method of valuation and other accounting policies have been consistently followed or not, and he or she has to ensure that all disclosure have been properly made in the financial statement. While an investigation is not at all bound by the accounting conventions, policies and disclosure requirement. It is the difference আমরা দেখতে পারি। So these were the basic information about the audit
ফাইন্যান্সিয়াল অডিট, ম্যানেজমেন্ট অডিট, আইটি অডিট, ইন্টারনাল অডিট, সিস্টেম অডিট, এই সম্পর্কে বেসিক আইডিয়াগুলো এখানে আমরা দেখালাম। আমরা ডিটেইলে এরপর রেগুলার বেসিসে যাব। আজকে গত ক্লাস সহ আজকে নিয়ে একটা ক্লাসই আমরা ধরবো, 2টা ক্লাস ধরবো না। আমি এখন আপনাদেরকে ওই যে রিলেটেড পার্টি বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, ওটি বলার পরে আপনাদের কোনো কোশ্চেন থাকলে নিয়ে আজকে কনক্লুড করব। সো এখন এটা শেয়ার করতে পাচ্ছি না, তো তার নেক্সট সেকেন্ড মিনিমাইজ করা যাচ্ছে না সামহাউ। ইউ ক্যান নট মিনিমাইজ দ্য জুম when you are recording। আচ্ছা, রেকর্ড মিটিং করলে রেকর্ডকে মিনিমাইজ করা যায় না। সো আমরা যদি রেকর্ডিংটা আপাতত অফ, আচ্ছা রেকর্ডিং তো অফ করা যাবে না, রেকর্ডিং আছে। সো আমরা ওই যে যেটা রিলেটেড পার্টি বলছিলাম আগামী দিন দেখাই। সো আমরা এখন যেহেতু ফ্রাইডে একটা ক্লাস নিলাম, আজকে আবার সোমবার একটা ক্লাস নিলাম, উই হ্যাভ এনাফ টাইম টু কভার আওয়ার সিলেবাস। এবং কোনোভাবেই আমাদের যে 6টা ক্লাসে 3 ঘন্টা করে ধরলে যে সংখ্যাটা হয় 18 ঘন্টা, তার থেকে কোনোভাবেই কম হবে না, বেশি ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব। সো ফার এনি কোশ্চেন ফর টুডেস ডেলিভারেশন, এনি কোশ্চেন, এনিথিং, প্লিজ ইউ আর ফ্রি টু আস্ক। স্যার পাস্ট কোশ্চেন গুলোর উপর কি রিভিউ ক্লাস হবে শেষের দিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাই দিস টাইম অবশ্যই হবে। বাই দিস টাইম ইফ পসিবল আপনি সিলেক্টেড, সব তো কমন, আমি অনেক কাভারও করে যাচ্ছি, যদি আমাকে আপনারা একটু কিছু কোশ্চেন দিতে পারেন। আমরা তো মেইলে সবার অ্যাকাউন্ট আছে, সো আপনারা 2টা কোশ্চেন একজন দিলেন, আরো 2টা একজন দিলেন, এরকম কোনো কোশ্চেন যদি দেন, সো ইট উইল বি বেটার টু মেক টু গেট প্রিপেয়ার্ড। সো আই ক্যান মানে ডেলিভারি করতে গেলে সুবিধা হয়। ধরেন আমি একটা জিনিসের উপর আমার বেসড অন মাই উইজডম এন্ড নলেজ একটা ডেলিভারি করলাম, আর একটা হচ্ছে আমি একটু রিসার্চ করে আসলাম, আর একটু দেখে আসলাম, একটা পিপিটি বানাই নিয়ে আসলাম, দ্যাট ইজ মাচ মোর ইনফরমেটিভ এন্ড কনফার্ম হয়। আদারওয়াইজ যে কোনো কোশ্চেন করলে আমি ইনস্ট্যান্ট ইনশাল্লাহ আই এম হোপফুলি যে অ্যান্সার দিতে পারবো, যদি না পারি পরের দিন দেখে বলবো। বাট ইফ ইউ ক্যান গিভ মি দ্য কোশ্চেন্স ইন অ্যাডভান্স, লেটস সে 10টা কোশ্চেনই দিলেন, আর আমি তো নর্মালি সবগুলো কোশ্চেন সলিউশন আমার মাথায় আছেই, আমি করাও আছে, আমি দেখাবো। তার বাইরেও যদি কোনো স্পেশাল আপনাদের জানার থাকে বা কোনো কিছু থাকে, you are feel free to send me the questions. I will take preparation accordingly and will deliver in 2 classes, last 2 classes. So far আর কোনো কোশ্চেন থাকলে তাহলে আজকের মতো শেষ করতে চাই। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।